হ্যালো ভাই, আজকের বিষয় হলো ডাব্লিউবিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পলিটিক্যাল সায়েন্স থেকে। পলিটিক্যাল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডাব্লিউবিসিএস প্রিলিমসে পলিটিক্যাল সায়েন্স থেকে অনেক প্রশ্ন আসে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নাম্বার 1, এমপি মেম্বার অফ পার্লামেন্ট। কি মেম্বার অফ পার্লামেন্ট? স্টেটে এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যেমন স্টেট এর জন্য চিফ মিনিস্টার নির্বাচন করে, ঠিক সেই রকম ভারতের জন্য এমপি মেম্বার অফ পার্লামেন্ট নির্ধারণ করে কে পরের প্রধানমন্ত্রী হবে। ভারতে 28টা রাজ্য রয়েছে এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সিট আছে লোকসভার এমপিদের উত্তরপ্রদেশে, ইউপি। লোকসভা ইউপি 80+। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি, রাজীব গান্ধীজি, জওহরলাল নেহরু, এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্তরপ্রদেশে মেম্বার অফ পার্লামেন্ট। এমপি উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি এবং এর জন্য এখানে এমপি মেম্বার অফ পার্লামেন্টও অনেক। ফলোড বাই এরপর আছে সেকেন্ড হাইয়েস্ট আছে বিহার, আছে মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সো প্রথম প্রশ্ন হলো সবচেয়ে বেশি পরিমাণে লোকসভা সিট রয়েছে উত্তরপ্রদেশে। প্রথম প্রশ্ন। নেক্সট চলো। প্রশ্ন, ভাইস প্রেসিডেন্ট। ইন্ডিয়ার প্রেসিডেন্ট, হঠাৎ সাপোজ যে ধরো প্রেসিডেন্ট কোনো কারণবশত মারা গেল, এছাড়াও কোনো কারণবশত রিজাইন দিয়ে দিল তার পদ থেকে, এছাড়াও আনসাউন্ড মাইন্ড হলো, তাহলে প্রেসিডেন্টের পর আসবে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতির জন্য তিনি স্যালারি বেতন পান না, তিনি পান ভাইস চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান। ভাইস প্রেসিডেন্ট ইজ অলসো চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভারতের দুটো সিস্টেম আছে, লোকসভা, রাজ্যসভা। রাজ্যসভার যে প্রতিনিধিত্ব করেন সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট আর্টিকেল 66 বলেছে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এছাড়াও আপনাকে 35 ইয়ার্স ওল্ড হতে হবে। সো ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভা আর লোকসভা, ইন্ডিয়ান ডেমোক্রেসি সিস্টেম, লোকসভা এবং রাজ্যসভাকে অনেক সময় শিক্ষিত লোকেদের সভা বলা হয়, কারণ রাজ্যসভায় সবাই শিক্ষিত হয়ে যায়। লোকসভার যে মেম্বার অফ পার্লামেন্টের ডিউরেশন তা হলো 5 বছর, কিন্তু রাজ্যসভার এমপিদের ডিউরেশন 6 ইয়ার্স, মনে রাখবে। সো রাজ্যসভার সভাপতি হলো ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইজ এ চেয়ারম্যান অফ রাজ্যসভা। নেক্সট ফান্ডামেন্টাল ডিউটিস।
Article 51A, fundamental duties. Next, number 3, fundamental duties. Article 51A. Article 51A, fundamental duties. ভারতের সংবিধানে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মৌলিক ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার, আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার যখন ভায়োলেশন হবে তখন তোমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারবে। আর্টিকেল 226, আর্টিকেল 226 অনুযায়ী তোমরা হাইকোর্টে যেতে পারবে। ঠিক। ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের কিছু মৌলিক কর্তব্য রয়েছে দেশের প্রতি, যেমন রাস্তায় যদি পতাকা দেখি তাহলে পতাকা তুলে নেব। এছাড়াও ন্যাশনাল ইম্পর্টেন্স যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দিল্লি আগ্রা তাজমহল, এগুলোকে আমরা প্রোটেক্ট করব। এবং এনভায়রনমেন্ট যেমন গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছপালার জন্য যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এগুলো রুখতে আমরা সাহায্য করব সরকারকে। এগুলো হলো ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতের সংবিধানে আর্টিকেল 51A বলেছে ফান্ডামেন্টাল ডিউটিস কথা বলা হয়েছে। সেকুলারিজম মানে হলো সেকুলারিজম means power divided between state and religion. Secularism meaning power divided between state and religion. সো সেকুলারিজম ভারতের সংবিধানে আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিসে বলেনি। সেকুলারিজম ইজ এ পার্ট অফ প্রিএম্বল। Secularism, Western secularism and Indian secularism, both are different. Next, Article 84. Next, number 3, Article 84. Article 84 বলা হয়েছে লোকসভার মেম্বার অফ পার্লামেন্ট এমপিদের এবং রাজ্যসভার এমপিদের বয়স নির্ধারণ করে দিয়েছে। লোকসভা আর্টিকেল 84-তে লোকসভা এমপিদের বয়স মিনিমাম 25 ইয়ার্স ওল্ড অ্যান্ড রাজ্যসভার এমপি মেম্বার অফ পার্লামেন্টের এজ হবে 35 ইয়ার্স ওল্ড। সো 25 অ্যান্ড 35 ইয়ার্স ওল্ড হবে। এবং সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। সো লোকসভা এবং রাজ্যসভা এমপিদের বয়স নির্ধারণ, লোকসভা 25 ইয়ার্স ওল্ড অ্যান্ড রাজ্যসভা 35 ইয়ার্স ওল্ড, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। নেক্সট ইন্ডিয়া। ভারতীয় সংবিধান borrowed from many countries like USA, UK, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। চলো শুরু করি। সো ইন্ডিয়ান কনস্টিটিউশন borrowed from many countries. মনে রাখো ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল ট্রেড অ্যান্ড কমার্স কোথা থেকে নেওয়া হয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নেক্সট রাশিয়া, ইউএসএসআর, রাশিয়া তখন ইউএসএসআর ছিল, ইউএসএসআর ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। 1991 সালে রাশিয়া যখন ভেঙে যায় তখন রাশিয়া ইউএসএসআর 15টা টুকরে দেশে ভাগ হয়ে যায়। সো ইউএসএসআর থেকে নিয়েছে ভারতে ফান্ডামেন্টাল ডিউটিজ। নেক্সট ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এনেছে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 1235। সো ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় কনস্টিটিউশন আর পার্ট 3, ফান্ডামেন্টাল রাইটস আর borrowed from USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট ইউকে থেকে নিয়ে এসেছে সিঙ্গেল সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ চলবে না, সিঙ্গেল সিটিজেনশিপ, পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার তা নেওয়া হয়েছে কোথায় থেকে, ইংল্যান্ডের থেকে। এরপর আছে
এরপর আছে এমার্জেন্সি। ভারতে এমার্জেন্সি 3 ধরনের আছে: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অথবা প্রেসিডেন্ট রুল। নেক্সট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। সো ন্যাশনাল এমার্জেন্সি আর এমার্জেন্সি আর বড় ফর্ম কোথা থেকে? জার্মানি। জার্মানির সংবিধানকে বলা হয় উইমার সংবিধান। সো জার্মানির সংবিধানকে কি বলা হয়? উইমার সংবিধান। সো জার্মানির সংবিধান ইজ অলসো নোন উইমার সংবিধান। নেক্সট, এরপর এনেছে ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে এনেছে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রাটার্নিটি। এই লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রাটার্নিটি থেকে ফ্রাটার্নিটি যা নিয়ে এসেছে ফ্রান্স থেকে। 1789 সালে যখন ফ্রান্সে বিপ্লব হয় তখন এটাই স্লোগান ছিল, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি। সো মনে রাখো। এরপর আছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে ভারতের সংবিধানে কিভাবে সংশোধন করা হয় তা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। এরপর আছে কানাডা। কানাডা থেকে লোকপাল সিস্টেম এইসব নিয়ে এসছে। এবং খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল 36 to 51 ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি আর বড় ফর্ম আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি নিয়ে এসেছে। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট নাম্বার 5, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3, ভারতের সংবিধানের পার্ট 3, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস খুব গুরুত্বপূর্ণ, যখন ভায়োলেশন হবে তোমরা সুপ্রিম কোর্টে যেতে পারবা। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 14 থেকে 18 রাইট টু ইকুয়ালিটি, এই সব কথা বলেছে। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 19। আর্টিকেল 19 বলা হয়েছে যে ফ্রিডম টু স্পিচ, আমি কথা বলার স্বাধীনতা, ফ্রিডম টু স্পিচ। এর জন্য মিডিয়া লাইফে বাড়ায়, তখন মেলোডি খাও, ঝালমুড়ি খাও, রসগোল্লা খাও, মেলোডি চকলেট কেন, এইসব বলবে মিডিয়া, এর জন্য লাইফে বাড়ায় আর্টিকেল 19 জন্য। এরপর আছে 25 থেকে 28 ধর্মীয় রিলিজিয়ান সব কিছু ফ্রিডম। এরপর কনস্টিটিউশন সংবিধান বলা হয়েছে তোমরা মাইনরিটির জন্য স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠা হতে পারবো। এরপর আর্টিকেল 30 এক্সপেল করে দিয়েছে ফান্ডামেন্টাল রাইটস থেকে। কেননা আর্টিকেল 30 যখন থাকতো, তাহলে ধরো দেশের জন্য কোনো কিছু যদি বানায়, রেল বানায়, তাহলে আর্টিকেল 30 বলা হয়েছে যার জমি সেই মালিকানা। ঠিক, তাহলে আমার মালিকানা যদি আমার ভালো ছিল, আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো। এর জন্য আর্টিকেল 30কে 300 পাঠিয়ে দিয়েছে। সো ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3। ফান্ডামেন্টাল রাইটস খুব গুরুত্বপূর্ণ, ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর জন্য অলসো গুরুত্বপূর্ণ, কারণ পড়ছে শালা এখান থেকে প্রশ্ন আসবেই। ফান্ডামেন্টাল রাইটস, ওকে। নেক্সট আর্টিকেল 14, আর্টিকেল 17। নেক্সট নাম্বার 6, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর্টিকেল 36-51। আর্টিকেল 36 to 51 ভারতীয় সংবিধানের আর্টিকেল 36 to 51 ডিপিএসপি মানে হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড কোথায় নিয়েছে? আয়ারল্যান্ডে স্প্যানিশ থেকে নেওয়া হয়েছে। সো আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড কোথায় নিয়েছি? স্পেন থেকে। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি আর্টিকেল 37 it says that it is a non-justiciable। ফান্ডামেন্টাল রাইট যখন ভায়োলেশন হবে তখন তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতে পারবে, কিন্তু ডিপিএসপি তখন ভায়োলেশন হবে তখন তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারবে না, কারণ আর্টিকেল 37 বলা হয়েছে। ফার্স্ট আর্টিকেল 44 এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 40 পঞ্চায়েত রাজ and article 44। article 44 is very important for because article 44 এ কहा है বলেছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। আর্টিকেল 44 খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড। এরপর আর্টিকেল 48 অলসো ইম্পর্টেন্ট এন্ড 51। আর্টিকেল 50 ডিভাইডেড করেছে লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ। সো লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ মধ্যে ডিভাইডেড করেছে। সো ফার্স্ট আমাকে বুঝিয়ে দাও লেজিসলেটিভ কাকে বলে, এক্সিকিউটিভ কাকে বলে, জুডিশিয়ারি কাকে বলে। দেখো ভারতের সংবিধানে ডেমোক্রেসি 4 পিলার কথা বলেছে। এক লেজিসলেটিভ, এক এক্সিকিউটিভ, নেক্সট জুডিশিয়ারি এন্ড 4th পিলার মিডিয়ার র্যাঙ্ক 157 বাজে র্যাঙ্ক। লেজিসলেটিভ কাজ হলো ল, আইন কানুন বানানো।
এক্সিকিউটিভ কাজ হলো এগুলোকে ইমপিচ করা, আর জুডিশিয়ারি এগুলোকে বিচারাধীন দেখবে। আর মিডিয়া তো জানো শালা বিক্রি করে 5 সেপ্টেম্বর সরকারের। So DPH Article 36 to 51, Article 36 to 31. Next amendment is very important. 44 amendment. 44 number 7. 44 amendment. ইন্দিরা গান্ধীজি খুব সাহসী প্রাইম মিনিস্টার ছিলেন। যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিপক্ষ অপোনেন্ট যে অপোজিশন লিডার আছে তাদেরকে জেলে পুরে দিয়েছিল এবং ইলেকশন জিতেছিল। সো 42 অ্যামেন্ডমেন্ট এনেছিল। 42 অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন মিনি কনস্টিটিউশন। অনেক বদল হয়েছিল 42 অ্যামেন্ডমেন্টে। এরপর আসে 44 অ্যামেন্ডমেন্ট। তখন আসে বিজেপি সরকার, ভারতীয় জনতা গভর্নমেন্ট। তখন অনেক সংশোধন করে, আর্টিকেল 44 এ অনেক সংশোধন করে। যেমন ভারতীয় এমার্জেন্সি 3 রকমের হয়। তোমার প্রথমে বলেছি ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং फाइनेंशियल इमरजेंसी। सो नेशनल इमरजेंसी जो इंटरनल डिस्टर्बेंस था माने आर्म रेबेलियन था छिलो पूर्वे एर नाम परिवर्तन करे राखे इंटरनल डिस्टर्बेंस। एरपर প্রেসিডেন্টের কাছে পাওয়ার চলে আসে, সে বলতে ডিক্লেয়ার মানে সে ঘোষণা করতে পারবে যে এমার্জেন্সি হবে কি না, লিখিত নিতে হবে কাউন্সিল অফ মিনিস্টার। এরপর যখন এমার্জেন্সি হবে আর্টিকেল 20 এবং 21 সাসপেন্ড করা যাবে না। তার জন্য 44 অ্যামেন্ডমেন্ট খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলো, ভারতীয় পার্লামেন্টে 3টি সেশন আছে। আর্টিকেল 85 আই থিংক 6 মাসের বেশি গ্যাপ করা যাবে না। প্রথম সেশন বাজেট সেশন, তারপর মনসুন সেশন এবং উইন্টার সেশন। 3 সেশন, বাজেট, মনসুন এন্ড উইন্টার, এই 3 রকমের সেশন আছে। এই 3 রকমের Parliament of India, the Parliament of India, 9 the Parliament of India, the Parliament of India. Number 1 President, लोकसभा, राज्यसभा। प्रेसिडेंट, लोकसभा एवं